শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এবং ক্লাসগুলো ঠিকভাবে করছো সবাই। তো আজকে একটু অধ্যায় 5 যে টপিকটা তোমাদের সাথে তোমাদের অনেকেরই খুব প্রবলেম হয় বলে তোমরা আমাকে জানিয়েছো, ঠিক আছে? তো আমি একটু চাইবো তোমরা বর্তমানে যেটাই পড়ছো তার সাথে প্যারালালি এই চ্যাপ্টারটা সম্পর্কেও একটু টাচে রাখো। তো একটু টাচে রাখলে এটা তোমাদের জন্য সুবিধা হবে পরবর্তীতে। তো এখন আমি একটু অধ্যায় 5-এর কিছু জিস্ট জিনিস নিয়ে আলোচনা করব। আজকের প্রাথমিক ক্লাসটা আমি কিছু সূত্রাবলীর সম্পর্কে একটু আলোচনা করছি, যে অধ্যায় 5-এর সূত্রাবলী কোনগুলো, কী ধরনের সূত্রাবলীগুলো, কোথায় কীভাবে মনে রাখবে, বা ওগুলো সম্পর্কে একটু আলোচনা, মোট কথা, ঠিক আছে? তো প্রথমেই অধ্যায় 5-এর নামটা, ঠিক আছে, অর্থাৎ পদার্থের চাপ আর তো ঘনত্ব রিলেটেড চ্যাপ্টার, ঠিক আছে? তো এখানে যেহেতু চাপের কথাটা আসে, ঠিক আছে, তো চাপের কথাটা যেহেতু চলে আসে, তাহলে দেখো আমাদের একটা সূত্র অটোমেটিক চলে আসতেছে, যে একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। অর্থাৎ এটা এরিয়া যদি এ হয়, এখানে যদি একটা বল প্রযুক্ত হয়, পি সমান এফ বাই এ। এই সূত্র নিয়ে তেমন কোনো কষ্ট নাই আমাদের, এই সূত্রটা আমরা কম বেশি সবাই জানি। পি এর একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, বা এটাকে প্যাসকেলও বলে, ঠিক আছে? এটার যদি মাত্রা সমীকরণ বের করতে চাও, এম এল টি ইনভার্স 2 থেকে এল স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। মাত্রা সমীকরণ বললে থার্ড ব্র্যাকেট দিতে হবে, মাত্রা সমীকরণ না বললে থার্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, হ্যাঁ। তো এটা হচ্ছে চাপের মাত্রা সমীকরণ, যদি বের করতে চাও মাত্রা সমীকরণ। এরপর তলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ নিয়ে যদি কথাবার্তা আসে, তাহলে তোমরা আমাকে নিজে একটু কমেন্ট করে জানাও তো স্যার, ঠিক আছে? একজন ব্যক্তি, একটা মহিলা হিল পরে আছে পায়ে, হ্যাঁ। তো হিলের যে পেছনের যে সূচালো অংশটা, সে হিল পরে দাঁড়িয়ে আছে। আর একজন ব্যক্তি নর্মাল যে বুট জুতো যেগুলো বলে, বুট জুতো, সেটা পরে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় একজন ব্যক্তির পায়ে চাপ দিল। দুজন ব্যক্তি, মহিলা এবং পুরুষ দুজন একজন ব্যক্তির পায়ে চাপ দিল। সে হতভাগার পায়ে চাপ দিছে। এখন সে হতভাগ্য ব্যক্তির কোন পায়ে ব্যথা লাগবে বেশি? মহিলা যেটাই চাপ দিছে সেটাই, নাকি পুরুষ যেটা চাপ দিছে সেটাই? ঠিক আছে, মহিলা কিন্তু হিলের যে চিকন অংশটা আছে সেটা দিয়ে চাপ দিছে, আর পুরুষ ব্যক্তি বুট জুতা যেটা, সেটা দিয়ে চাপ দিছে, ভারী জুতা কিন্তু। তাহলে কোন চাপটা বা কোন ইয়েটা বেশি হবে? দুজনের ভর কিন্তু সমান, ঠিক আছে? মহিলা পুরুষ দুজনের ভরই সমান। তাহলে বলো তো কোন পায়ে সে বেশি ব্যথা পাবে? আচ্ছা, তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ, এটা সূত্রটা হচ্ছে এরকম। ধরো তরলের গভীরতা যদি এইচ হয়, আয়তন, এখানে পানি আছে, আয়তন যদি ভি হয়, তলদেশের ক্ষেত্রফল যদি এ হয়, দুনিয়ার কিচ্ছুর উপর জিনিসটা নির্ভর করবে না, নির্ভর করবে উচ্চতা, রো, জি, এসবের উপরে। অর্থাৎ তখন চাপের মান হবে, তলের অভ্যন্তরের কোনো বিন্দুতে চাপের মান হবে পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। সিম্পল সূত্র, পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। তো এখানে এরিয়া নাই, ভলিউম নাই, কিচ্ছু নাই, শুধু তল কি ধরনের সেটাও ফ্যাক্টর, শুধু কত গভীরতায় বিন্দুটা আছে সেটা। তো সেটার জন্য একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম প্রায় আসে, যে এখানে আমি 3টা ফুটা করে দিলাম, কোন ছিদ্র দিয়ে পানি সবচেয়ে বেশি নির্গত হবে, এবং কোন ছিদ্র পথে পানির চাপ বেশি হবে। এই ছিদ্র পথে পানির চাপ বেশি হবে এবং এটা সবচেয়ে জোরে নির্গত হবে, এদিক দিয়ে খুব আস্তে আস্তে পানি পড়বে, এটা দিয়ে সবচেয়ে বেশি জোরে পানি নির্গত হবে। তো পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। এবং মজার ব্যাপার হলো, আমরা একটা কথা বলি, শুনে থাকবে, 76 সেন্টিমিটার পারদ-চাপ, হাইড্রোজিয়াম প্রেসার, 76 সেন্টিমিটার পারদ-চাপ যে আমাকে বলে, ঠিক আছে? হ্যাঁ, তো এটা কোত্থেকে আসছে? 76 সেন্টিমিটার পারদ-চাপ কথাটা থেকে কিভাবে, 76 সেন্টিমিটার পারদ-চাপ মানে কি? 76 সেন্টিমিটার পারদ-চাপকে অনেক কিছু বলা যায়, একটা লিখো। এটাকে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার বলা যায়। 76 সেন্টিমিটার পারদ-চাপ তো বলেছি। তারপর 760 mm, এটা বলা যায়। 1.01325 ইন্টু 10⁵ প্যাসকেলও বলা যায়। 101.325 ইন্টু 10 ইন্টু কিছু নাই কিলো প্যাসকেলও বলা যায়, ঠিক আছে? প্রত্যেকটার এই নামগুলো, ঠিক আছে? এখন সেটা কিভাবে আসে, সেটা কিন্তু এই সূত্র ব্যবহার করে আসছে। পি ইজ ইকুয়াল টু এইচ রো জি, এই সূত্র ব্যবহার করে আসছে। এখানে এইচ এর জায়গায় হচ্ছে 76 সেন্টিমিটার, 76 সেন্টিমিটার বসাইছে, 76 সেন্টিমিটারকে মিটারে নিয়ে বসাইছে। এখানে কিন্তু সবসময় এইচকে মিটারে নিয়ে বসানোই ভালো। আর রো এর মান হচ্ছে পারদ, এটা পারদের, ঠিক আছে? তো পারদের একটা
না ঘনত্ব তারা ধরে নিয়েছে 13,596 এ ধরনের একটা মান ধরে নিয়ে তারা বের করছে কেজি পার মিটার কিউব, আর জি এর মান 9.81 সামথিং এ ধরনের কিছু একটা ধরছে। তো ক্যালকুলেট করে দেখা গেছে এমন একটা ভ্যালু আসে যেটাকে রাউন্ড আপ করে এই ভ্যালুটা ধরা যায়। কারণ দেখো মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি পার মিটার কিউব আর মিটার, এই তিনটা রাশি গুণ দিলে আনসার দেখবা প্যাসকেল আসতেছে। প্যাসকেল কিভাবে আসতেছে? প্যাসকেল আসতেছে, প্যাসকেল মানে সবসময় মনে রাখবা, প্যাসকেল মানে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ারকে প্যাসকেল বলি আমরা। তো দেখো এখানে সব কাটাকাটি করার পরে নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল থাকবে, দেখবা এরকম কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু পার মিটার স্কোয়ার সব কিছু গুণ করে আলটিমেটলি প্যাসকেল আছে। দেখো এখানে কেজিও আছে, মিটার মিটার কিউব আর এখানে মিটার একটা আছে, এগুলো কাটাকাটি যাবে। এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ারও আগে থেকে উপস্থিত আছে, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে নিউটন হয়, আর এই দুইটা মিলে কাটাকাটি করে আসে পার মিটার স্কোয়ার। তো গুণ দিয়ে আলটিমেটলি নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেলটা চলেই আসে, ঠিক আছে। আমার মতে ভিডিওটা একবার না 2বার 3বার করে দেখা উচিত, ঠিক আছে, যাতে সূত্রগুলো একদম মাথায় ঠিকভাবে সেট হয়ে যায়। এরপর আমি একটু করে প্লবতা নিয়ে কথা বলবো, ঠিক আছে, প্লবতা ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। দেখো স্যার হঠাৎ কোয়ারেন্টাইনে বসে থাকতে থাকতে ভালো লাগতেছে না, একটা বস্তু নিয়ে তুমি বাসায় বাথরুমে গেলা, সেই বাথরুমের মধ্যে তুমি বস্তুটাকে ড্রামে ডুবানোর চেষ্টা করতেছো, ঠিক আছে, ডুবানোর চেষ্টা করতেছো, তার উপর কি প্লবতা বল কাজ করবে একটু লক্ষ্য করি। ধরো এইটার গভীরতা ধরো H1, এটার গভীরতা ধরো H2, তো তাকে নিচ থেকে একটা বলে ধাক্কা দিবে, উপর থেকেও চাপ দিবে পানি, ঠিক আছে। তো উপর থেকে যে চাপ দেয় সেটা যদি F1 হয়, আর নিচ থেকে যদি ধাক্কা যেটা দেয় সেটা যদি F2 হয়, ঠিক আছে। প্লবতা বলের মানটা কি হবে একটু দেখি। প্লবতা বলের মান হবে প্লবতা বলের মান হবে F2 মাইনাস F1, F2 মাইনাস F1। এখন তোমরা আশা করি এই সূত্রটা একটু আগে দেখালাম, মনে আছে, P is equal to F by A। তাহলে প্রত্যেকটা ফোর্স বের করার জন্য চাপকে ক্ষেত্রফল দিয়ে গুণ করতে হয়, চাপকে ক্ষেত্রফল দিয়ে গুণ করতে হয়। তুমি দেখবা প্রচণ্ড বাতাস হচ্ছে, তোমার একটা ছাতা বন্ধ আছে, ছাতা বন্ধ, ছাতার উপরে বেশি বাতাস, সেটা খুব একটা ইফেক্ট কাজ করে না, কিন্তু ছাতাটা যদি খুলো দেখবা তোমার হাত থেকে পুরো ছাতাটা উড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। কেন? একটা ক্ষেত্রফল বেড়ে গেছে বলে, বাতাসের যে প্রতি একক ক্ষেত্রফলে যে চাপ সেটা সব কিছু মিলাই তার উপর অনেক বেশি মানের একটা বল কাজ করতেছে, সেটার জন্য ছাতাটাকে উড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো F1 যদি বের করতেছি, ধরো এটার ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল এ, এই ক্ষেত্রফলটাও হচ্ছে, দুটোটাই আমি এ ধরে নিলাম, তাহলে প্রেশারকে জাস্ট এ দিয়ে গুণ দিয়ে দিলে হয়ে যাচ্ছে। তো আমি যদি F2 বের করতে চাই, F2 যদি বের করতে চাই, পি হচ্ছে F2 উচ্চতা কত, F2 উচ্চতা হচ্ছে, গভীরতা হচ্ছে H2, উচ্চতা নয় গভীরতা, তাহলে আমরা পি থেকে পিটুকে বলতে পারি H রো জি সূত্রের সাথে মিলাই H2 রো জি ইন্টু এ। আর F1কে কি বলতে পারি, F1 এর গভীরতা কত, H1, তাহলে H1 রো জি ইন্টু এ। তো মান বসাও, এ H2 রো জি মাইনাস এ H1 রো জি, এই দুটার পার্থক্য প্লবতা, ঠিক আছে। এখন প্লবতা সম্পর্কে আরও কিছু কথা বলা যায়, দেখো লিখে রাখো সবগুলো। প্লবতা হচ্ছে বস্তুর হারানো ওজন, বস্তুর হারানো ওজন মানে, বস্তুর হারানো ওজন মানে তুমি একটা বস্তুকে যখন পানিতে ডুবাবা দেখবা বস্তুটার ওজন কিছুটা হ্রাস পেয়েছে বলে মনে হয়। তো হ্রাস পাওয়ার কারণ কিন্তু প্লবতা, কারণ পানি প্লবতা বল দিয়ে ওজনটার কিছু অংশ সে ধরে রাখে, ঠিক আছে, কিছু অংশ সে ক্যারি করে। তো সে ক্যারি করার কারণে তোমার কাছে মনে হয় যে পানিটা হালকা। যেমন এই জিনিসটা যারা গ্রামের গিয়েছো অথবা পুকুর থেকে কখনো পানি নিয়েছো, ঠিক আছে, কম বেশি সবাই জানো, পুকুরের মধ্যে যখন কলসিটা ডুবাবে দেখবে পুকুরের পানির নিচে কলসিটা খুব ইজিলি মুভ করতে পারছো, কারণ এটা ভার কম, ঠিক আছে। তো যখন এটা তুলে আনবে দেখবে হঠাৎ করে অনেক ভারী হয়ে গেছে। কেন? উপরে ওঠার পরে বাতাসও প্লবতা বল দেয়, কিন্তু বাতাসের প্লবতা বলটা ওই বিশাল কলসিকে ধরে রাখার জন্য যথেষ্ট না। পানির নিচে প্লবতা বল দিচ্ছিল, তো প্লবতা বল যেটা দিচ্ছিল সেটা তোমার কলসির ওজনটা কিছুটা হলেও কম মনে হচ্ছিল। এটাকে শুধুমাত্র কলসি দিয়ে না, এটা ইট দিয়েও পরীক্ষাটা করা যায়, হ্যাঁ। তো বস্তুর হারানো ওজন মানে পানি কতটুকু ওজন ক্যারি করছে সে ততটুকু ওজনের হ্রাস পাবে, এটাকে এভাবেও বলে অনেকে বস্তুর ওজন।
আচ্ছা স্যার, আমরা বস্তুর ওজন কোথায় করি? হঠাৎ করে আমরা যদি এখন এই কলমটার ওজন নির্ণয় করতে হয়, আমি কোথায় করব? বাতাসেই করব, মানে এই স্বাভাবিক অবস্থায় করব। তো স্বাভাবিক অবস্থায় অনেকে এটা বস্তুর ওজনকে অনেকে বস্তুর বাতাসে ওজনও বলে। তো কথা একই, ঠিক আছে? বস্তুর ওজন এক কথা, বস্তুর বাতাসে ওজন একই কথা। আমার ছোটকালে খুব কনফিউশন লাগতো, বস্তুর বাতাসে ওজন আর বস্তুর ওজন কি এক জিনিস? হ্যাঁ, অবশ্যই এক জিনিস, কারণ আমি যেখানে ওজন মাপতে যাব সেখানে কি বাতাস থাকবে না? অবশ্যই বাতাস থাকবে। তাহলে বস্তুর ওজন আর বস্তুর বাতাসে ওজন কিন্তু একই জিনিস। বিয়োগ বস্তুর পানিতে ওজন, বিয়োগ হচ্ছে বস্তুর এটা কিসে ওজন? পানিতে ওজন। মানে পানিতে ডুবালে আবার ওজনটা কমে যায়। তো এই দুইটার বিয়োগফলই হচ্ছে বস্তুর হারানো ওজন। এই দুইটার বিয়োগফলটাকেই বলে কি? বস্তুর হারানো ওজন। তো বস্তুর ওজনকে যদি ডাব্লিউ আর বস্তুর পানিতে ওজনকে যদি W1 বলো, তাহলে এটাকে W-W1ও বলা যায়। এটাকে কি বলা যায়? W-W1 এটাও বলা যেতে পারে। তারপর এখানে আরেকটা জিনিস লেখা যায়, এই লাইনটা থেকে আরেকটা জিনিস একটু ফলো করো। এই ঠিক আছে, এখান থেকে। আচ্ছা স্যার, লক্ষ্য করবা একটুক হচ্ছে আমি বলতেছি H2। আচ্ছা, একটু একটু পুরাটা H2, এখান থেকে দূর পুরাটা H2, এখান থেকে একটু পুরাটা H2, আর একটু হচ্ছে H1। তাহলে বাকি থাকে কতটুক? বাকি থাকে H না? বাকি থাকে কি? H কি? H হচ্ছে বস্তুটার নিজের হাইট। H হচ্ছে কি? বস্তুর নিজের হাইট। তাহলে এখান থেকে তুমি যদি বাকি সব কিছু কমন নিয়ে ফেলো, H2 মাইনাস H1, বাকি সব কমন নিয়ে বাইরে রাখি রো জি, তাহলে বিয়োগ করলে আসে A ইন্টু H ইন্টু রো ইন্টু জি। স্যার, এ আর এইচ এর গুণফলকে বলা হয় আয়তন। এ আর এইচ এর গুণফলকে বলা হয় আয়তন। ক্ষেত্র প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে যখন তুমি হাইট দিয়ে গুণ দিবা তখন আয়তন। ঠিক আছে বাবা? তার মানে দেখো, এর ক্ষেত্রফলটা বলে দিছে, এর হাইট বলে দিছে। তুমি যদি এই দুইটারে গুণ দাও, ঠিক আছে, অবশ্যই তুমি, ঠিক আছে, যেটা নির্ণয় করতে সক্ষম হবে সেটা হচ্ছে বস্তুর আয়তন। সেটা হবে কি? বস্তুর আয়তন। তার মানে বস্তুর আয়তন গুণ তরলের ঘনত্ব গুণ জি। এটা তোমরা এখনই লিখো, জিনিসটা কথাটা এখনই লিখো, এখানে লিখো, নিচে লিখো বস্তুর আয়তন ইন্টু লিখো এটা, এই ঘনত্বটাকে লিখো তরলের ঘনত্ব। নাহলে তোমরা পরে বস্তুর ঘনত্ব লিখবা, সেটার জন্য বলতেছি। ঘনত্ব না, এটা হবে কি? বস্তুর ঘনত্ব নয়, এটা তরলের ঘনত্ব। এতক্ষণ আমরা কথা বলছিলাম, এটা যখন ইউজ করছিলাম এখানে এইচ রো জি যখন ইউজ করেছি, এ রো কিন্তু এটা ছিল তরলের ঘনত্ব স্যার, ঠিক আছে? এটা ভোলার কোনো অপশন নাই। ইন্টু জি মানে তো জি তো সবার জন্যই, জি আলাদা কোনো কিছু নয়। তাহলে প্লবতা সমান লেখা যায়, প্লবতা সমান লেখা যায় বস্তুর আয়তন গুণ তরলের ঘনত্ব গুণ জি। এটাকে বলা যায় স্যার বস্তুর সমায়তন তরলের ওজন। বস্তুর সমায়তন তরলের ওজন। দেখো, এটা কিন্তু আমি বস্তুর ওজন বলি নাই, আমি বলছি বস্তুর সমায়তন তরলের ওজন। আমি কিন্তু এটাকে বস্তুর ওজন বলি নাই, আমি এটাকে বলছি বস্তুর সমায়তন তরলের ওজন। এটা ভেরি কেয়ারফুলি মাথায় সেট করে রাখো, ঠিক আছে? এটা হচ্ছে বস্তুর সমায়তন তরলের ওজন। তার মানে আমি কি কি পাইলাম? আমি কি কি পেলাম? প্লবতা পেলাম F2 মাইনাস F1, ক্ষেত্রফল আর এরিয়ার বিয়োগফলটা এটাও পেলাম, বস্তুর হারানো ওজন পেলাম, এটাকে বস্তুর হারানো ওজনও বলে। তাহলে কয়টা সূত্র শিখছি? একটা, দুইটা, তিনটা, ঠিক আছে? বস্তুর হারানো ওজনকে আবার বস্তুর ওজন মানে বস্তুর ওজন বিয়োগ বস্তুর পানিতে ওজনও বলে। চারটা। W-W1 বলে, এটাকে বলতে পারি আমি পাঁচটা, ঠিক আছে? বস্তুর আয়তন গুণ তরলের ঘনত্ব গুণ জি, এটাকে বলতে পারি ছয়টা। বস্তুর সমায়তন তরলের ওজন যদি বলি তাহলে হয়ে গেল 7টা। এখানে টোটাল 7টা জিনিস, প্লবতা সহ 8টা জিনিস, ঠিক আছে? আমি যদি প্লবতাকে একটা লাইন ধরি তাহলে 8টা জিনিস, এরা পরস্পর ইন্টারলিঙ্কড। প্লবতা সমান তুমি সরাসরি কোনো কিছু না বলে সরাসরি বলতে পারবে বস্তুর সমায়তন তরলের ওজন। প্লবতা সমান কোনো কিছু না বলে তুমি সরাসরি বলতে হবে বস্তুর ওজন বিয়োগ বস্তুর পানিতে ওজন। এত সূত্র দেখানোর প্রয়োজন নেই। প্লবতা সমান তোমার যখন লাগবে তুমি তখন বলতে পারবে প্লবতা সমান বস্তুর আয়তন গুণ তরলের ঘনত্ব গুণ জি। প্লবতা সমান যখন ইচ্ছা তখন তুমি বলতে পারবে F2 মাইনাস F1, অর্থাৎ নিচ থেকে যে ধাক্কাটা দিচ্ছে আর উপর থেকে যে ধাক্কাটা দিচ্ছে এই দুটার বিয়োগফল, ঠিক আছে? তো জিনিসগুলো যখন তোমার প্রয়োজন হবে তখন তুমি সূত্রে এটাকে ইউজ করতে পারবে, ঠিক আছে?
তাহলে আশা করি জিনিসটা খুব সুন্দর করে তোমাদের একটা কাজ দিয়ে, এটা কাজটা হচ্ছে একটা পেজে, ঠিক আছে, খুব সুন্দর করে জিনিসগুলো লেখো ছোট একটা পেজে। এটা লিখবা প্রথমে, এটা লিখবা, এটা লিখবা, এটা লিখবা, আমি দেখাচ্ছি 1 2 3 4 5 6 7 8 এগুলো, ঠিক আছে। আর বাকি এত ক্যালকুলেশন লিখতে চাইলে লিখতে পারো যদি জায়গা থাকে। আমাকে দেখে এটা একটা ছবি দাও তো কমেন্টে, এটা সুন্দর করে গুছিয়ে লিখে, লাল কালে, নীল কালে, সবুজ কালে, জীবনে কত কালি, ঠিক আছে, সব কালি দিয়ে সুন্দর করে একটু লিখে আমাকে একটা ছবি দাও, ঠিক আছে। এবং এটা বইয়ের সাথে স্ট্যাপল করে রাখো, ঠিক আছে। সব সময় কাজে দিবে স্যার, সব সময়, আই গ্যারান্টি, ঠিক আছে। যখন যখন এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম আসবে, এই একটা চিঠি, ছোট্ট একটা চিঠির মতো জিনিস তোমাদের কিন্তু অনেক কিছু সলভ করতে তোমাদেরকে খুব ভালো সাহায্য করবে, ঠিক আছে। এবং আমি যদি সামনে এই ক্লাসের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করতে পারি, ঠিক আছে, বা চেষ্টা করবো, আমার অবশ্যই চেষ্টা থাকবে এবং আশা করি পারবো, ঠিক আছে। যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম, তখন এই জিনিসটা তোমাদেরকে খুব কাজে দিবে। তারপর আমরা আলোচনা করব, টপিকটা হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি। ধরো ছোট্ট একটা পিস্টন, কেমন, ঠিক আছে, এখানের মধ্যে পানি আছে। বল বৃদ্ধিকরণ নীতি মানে হচ্ছে স্যার, এটাকে খুব সিম্পলি যদি তার নাম অনুযায়ী ভেঙে বলি, ঠিক আছে, এগুলো সব দেখছো, হাইড্রোলিক প্রেসটাস, এগুলো সব দেখা গেছে। বল বৃদ্ধিকরণ নীতি মানে আমি বেশি বল দিতে পারবো না, আমি বল দিব অল্প, রেজাল্ট লাগবে আমার অনেক, ঠিক আছে। আমি ইফোর্ট দিব সামান্য, বড় দেখে, ঠিক আছে, তো বড় একটা রেজাল্ট লাগবে আমার। আমি ধরো এটার ইয়ে হচ্ছে F1, এরিয়া হচ্ছে A1, এটা হচ্ছে F2, এরিয়া হচ্ছে A2। যারা মনোযোগ দিয়ে ক্লাস করতেছো যাও, তাদের তোমাদের জন্য একটা নাম্বার বোনাস দিয়ে দিই, ঠিক আছে। তো বোঝা যাবে যে, ঠিক আছে, কারা মনোযোগ দিয়ে ক্লাসটা করছে, ঠিক আছে, এখান থেকে বোঝা যাবে। আমার ক্লাসের মাঝখানে কথাটা থাকবে, যে ধরতে পারো সে সামনে একটা বোনাস নাম্বার পাবা। দেখো এখানে একটা বল দিচ্ছ তুমি, F1 বল, এখানে তুমি রিটার্ন পাচ্ছ F2 বল, ঠিক আছে। স্যার এটা তোমার দেখতে লাগতেছে ছোট, এটা দেখতে লাগতেছে বড়, ঠিক আছে। তুমি এখানে বড় মানের বল পাবা। কেন বড় মানের বল পাবা জানো? কারণ দুটোটা ক্ষেত্রে চাপ সমান থাকে, দুটোটা ক্ষেত্রে চাপের মান সমান। এখানে চাপ P1 সমান হচ্ছে F1/A1, এবং এটার মান হচ্ছে F2/A2। কেন? এটা আমি জয় চৌধুরী বলছি বলে না স্যার, এটা প্যাসকেল সাহেব মরার আগে বলে গেছে। কি বলে গেছে? উনি বলছে স্থির পাত্রে আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, পাত্রে আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশে বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে, কিছুমাত্র কমেনি, কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সর্বত্র সমানভাবে সঞ্চালিত হয় এবং পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। এটা যেভাবে ক্রিয়া করতেছে, এটা 90 ডিগ্রি উৎপন্ন করে, এটাও 90 ডিগ্রি উৎপন্ন করে। তো পাত্রের গায়ে এটা লম্বভাবে ক্রিয়া করে এবং চাপ কিছুমাত্র কমেনি, চাপ সমান ছিল। তাহলে F1/A1 সমান আসতেছে F2/A2। হ্যাঁ, এখন এই সূত্রকে তোমার যেভাবে সাজাতে ইচ্ছা করে, যেভাবে সাজাতে ভালো লাগে তোমাদের। এখন আমার প্রশ্ন হচ্ছে, ম্যাথমেটিক্যাল প্রবলেম কেমনে আসবে? ম্যাথমেটিক্যাল প্রবলেম বিভিন্নভাবে আসতে পারে। এখানে ধরো এরিয়াগুলোকে ধরো তোমাকে এভাবে বের করতে হতে পারে, তোমাকে এরিয়া ডাইরেক্ট বলেও দিতে পারে যে A1 হচ্ছে 10 সেন্টিমিটার স্কোয়ার, A2 হচ্ছে 100 সেন্টিমিটার স্কোয়ার, এভাবে বলে দিতে পারে। তোমাকে বলতে পারে ছোট পিস্টনে, তো ধরো এখানে আমাকে বলে দিল এটার ব্যাস হচ্ছে D1, এটার ব্যাস হচ্ছে D2। তো আমরা জানি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে 1/4 পাই ডি স্কোয়ার। তো এখানে সেটা হবে D1 স্কোয়ার, আর A2 হবে 1/4 পাই D2 স্কোয়ার। হ্যাঁ, তো এখানে তুমি যদি এটা বসিয়ে দাও, F1/F2 ইজ ইকুয়াল টু A1/A2, এখানে মানটা বসাই দিলে পরিষ্কারভাবে বেরোয় যাচ্ছে 1/4 পাই D1 স্কোয়ার, 1/4 পাই D2 স্কোয়ার। এটা হচ্ছে ব্যাস দিয়ে অঙ্কটা করা। হ্যাঁ, আর যদি ব্যাসার্ধ বলে, ব্যাসার্ধের জন্য সূত্র আছে, ব্যাসার্ধের জন্য সূত্র আছে পাই R1 স্কোয়ার আর পাই R2 স্কোয়ার। এটা হলে একটু সুবিধা হয় আর কি। তো
তো আলটিমেটলি কিন্তু একটা জিনিস দাঁড়ায় স্যার, দেখো F1/F2 সমান তুমি বলতে পারো D1²/D2² অথবা R1² ডিভাইড বাই R2²। ঠিক আছে, কারণ ওই কাটাকাটি গিয়ে আলটিমেটলি এগুলোই থাকবে। দেখুন এটা কাটাকাটি চলে যাচ্ছে D1/D2², আর এখানে যদি ব্যাসার্ধ যদি করতে পাই কাটাকাটি দিয়ে R1/R2² থাকতো। তার মানে কিন্তু আমি বলতে চাচ্ছি না যে D1² সমান R1²। অনেকে এগুলো আবার ভুল দেখে, D1²/D2² না, মানে এটা অনুপাতটা সমান, তারা সমান, আর অনুপাত সমানের মধ্যে কিন্তু তফাৎ আছে কথার মধ্যে। ঠিক আছে, আর একটু করে যদি মনে করিয়ে দিই, এখানে মোটামুটি আরও কিছু টপিক আছে, কিন্তু তার মধ্যে আমি যখন সামনে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আলোচনা করবো তখন অটোমেটিক বিভিন্ন কথা আসবে। ঠিক আছে, তো আমি একটু স্থিতিস্থাপকতাগুলো সম্পর্কে একটু করে বলি। স্থিতিস্থাপকতা কিছু কথা একটু বলি। তো স্যার মনে রাখতে হবে একটু যে ফার্স্টে আমরা স্থিতিস্থাপকতা জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি। যখন কোনো একটা বস্তুকে আমরা তার আদি অবস্থান থেকে, তার আদি আকৃতি থেকে তাদেরকে সরাতে চেষ্টা করি, সে আবার আগের অবস্থায় চলে আসার চেষ্টা করে। কোনো বস্তু যে অবস্থায় আছে সে সবসময় সেই অবস্থায় থাকতে চায়। তুমি যখন তাকে বল প্রয়োগ করে তার আদি অবস্থান থেকে সরাতে চেষ্টা করবে অথবা তার আদি আকৃতি পরিবর্তন করার চেষ্টা করবে, সে তোমাকে বাধা দিবেই। ঠিক আছে, যে বস্তুর ভর যত বেশি, যে বস্তু যত বেশি শক্ত, সে বস্তু তত বেশি তোমাকে বাধা দিবে। ঠিক আছে, তো কথাগুলো কিছুটা মনে হচ্ছে শোনা লাগতেছে তোমাদের। হ্যাঁ, তোমরা এই কথাগুলো শুনেছো জড়তা পড়ার সময়। জড়তা স্থিতিস্থাপকতা প্রায় কাছাকাছি একটা টার্ম, তবে জড়তা হয় সাধারণত গতিশীল বস্তু নিয়ে আলোচনা করার ক্ষেত্রে, আর স্থিতিস্থাপকতা হচ্ছে কোনো বস্তুর আকৃতি পরিবর্তন করার ক্ষেত্রে। তুমি যখন কোনো বস্তুতে বল প্রয়োগ করে তাকে তার আকৃতি চেঞ্জ করার চেষ্টা করছো, সে সর্বাত্মক চেষ্টা করে যাবে তোমার বলের বিরুদ্ধে কাজ করার জন্য। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের স্থিতিস্থাপকতার একটা সূত্র আছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতিক। পীড়ন কি জিনিস? আমি একটা বস্তুকে চাপ দিয়ে ভর্তা বানায় ফেলার চেষ্টা করতেছি, সে আমাকে রেজিস্ট করার জন্য প্রাথমিকভাবে সমান পরিমাণ বল আমাকে রিটার্ন দেওয়ার চেষ্টা করবে। তো তার প্রায় প্রতি একক দৈর্ঘ্য ক্ষেত্রফলে যে বলটা উৎপন্ন হবে, অর্থাৎ পীড়ন হবে, তার ক্ষেত্রফল যদি এ হয়, F/A, পীড়ন হবে F/A। তো চেনা লাগতেছে, একটু আগেই শুনছে F/A কে আবার চাপ বলে, তো তোমরা মনে হচ্ছে চাপে না F/A। আমরা যেটা বস্তুর উপরে প্রয়োগ করি সেটা হচ্ছে চাপ, বস্তু যেটা আমাদেরকে ইন রিটার্ন দেওয়ার চেষ্টা করে সেটা হচ্ছে পীড়ন। ঠিক আছে, পীড়ন জিনিসটা উৎপন্ন হয় কারণ বস্তু নিজের অবস্থায় আদি অবস্থাকে ধরে রাখতে চায়, আদি অবস্থায় থেকে যেতে চায়, সেখান থেকে পীড়ন ব্যাপারটা আসে আসলে। ঠিক আছে, তাহলে পীড়ন হচ্ছে F/A। হ্যাঁ, আর বিকৃতি কি জিনিস? বিকৃতি হচ্ছে কোনো বস্তু ধরো এইভাবে এই শেপে আছে, তার আদি দৈর্ঘ্য হচ্ছে L, তুমি তার টেনে লম্বা করার চেষ্টা করতেছো, তার দৈর্ঘ্য হয়ে গেল ধরো, এটা ছিল L0, এটা হয়ে গেল ধরো L। হ্যাঁ, তো বিকৃতি হবে দৈর্ঘ্যের পরিবর্তন, মানে del L, দৈর্ঘ্যের পরিবর্তনকে আদি দৈর্ঘ্য দিয়ে ভাগ। ধরো এই পার্থক্যটা যতটুক চেঞ্জ হইলো সেটা হচ্ছে del L হচ্ছে L আর L0, এই দুটো পার্থক্য, এটাকে বলা হয় বিকৃতি। ঠিক আছে, তো এখানের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে, স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতির অনুপাত যে ধ্রুব সংখ্যা, তাকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। স্থিতিস্থাপক সীমার মধ্যে, তো বারবার স্থিতিস্থাপক সীমা বলতেছে, এটা কি জিনিস স্যার? স্যার, সব পদার্থেরই একটা লিমিট থাকে, যে যতটুকু পর্যন্ত বল প্রয়োগ করে তুমি বল অপসারণ করলে সে আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবে। দেখবা কোন একটা কিসের কথা বলতে পারি আমি, ধরো আমরা যে তারগুলো, ঠিক আছে, তারগুলোতে আমরা কাপড় শুকাতে দিই, একটু লক্ষ্য করবে তার প্রথম যেদিন লাগাইছো একদম টাইট, ঠিক আছে, তার খুব সুন্দর টাইট হয়ে আছে, সেখানে পর কাপড় দিচ্ছ, কয়েকদিন পরে সেগুলো এরকম মচড়ায় একটা অবস্থা হয়ে যায়। কি স্যার, কেন এরকম হয় স্যার? এটা হওয়ার কারণ হচ্ছে তুমি তার যে স্থিতিস্থাপক, তার মধ্যে স্থিতিস্থাপক ক্লান্তি চলে আসছে, তুমি তার উপর রেগুলার বেসিস একটা নির্দিষ্ট মানের লোড চাপাই যাচ্ছ, তার মধ্যে একটা স্থিতিস্থাপক টায়ার্ডনেস বলে, স্থিতিস্থাপক ক্লান্তি চলে আসছে, সে আর আগের অবস্থায় ফিরে যেতে পারতেছে না। তো ওই অবস্থাটা হচ্ছে কি, ওই অবস্থাটা পার হয়ে যাওয়ার পরে
তার মধ্যে বিভিন্ন ধরনের পার্মানেন্ট বিকৃতি চলে আসে, মানে তার মধ্যে এমন কিছু পরিবর্তন আসে যেগুলো আর তুমি একেবারে ঠিক করতে পারবে না। মানে ওই যেসব তার দেখবে এরকম প্যাঁচ ট্যাঁচ লেগে গেছে, একটু মোচড়ে টোচড়ে গেছে, তুমি যতই মেকানিক্যাল এনার্জি ইউজ করে বল প্রয়োগ করো, মেকানিক্যাল ফোর্স প্রয়োগ করো, তুমি যদি একদম তাকে টেনে ঠিক করে ফেলো, দেখবে তার গায়ে তাও একটা স্পট রয়ে গেছে। তার মানে সে পার্মানেন্ট বিকৃতি একেবারে কখনো ঠিক করা যায় না। তো স্থিতিস্থাপক সীমা হচ্ছে যতটুকু রেঞ্জ পর্যন্ত তার মধ্যে ওজন দিছো, সে বস্তু আবার সে কাপড় আবার নামায় ফেলছো, সে আবার আগের অবস্থায় চলে গেছে। তো এই ঘটনা তুমি বল প্রয়োগ করে সে বিকৃতি হয়েছে, বল সরাইছো, আবার আগের অবস্থায় চলে গেছে, এই ঘটনা যতক্ষণ পর্যন্ত ঘটবে সে লিমিটটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমার বাইরে চলে গেলে, আমাদের সীমার বাইরে চলে, আমাদের সাধারণত আমাদের ধৈর্যের সীমার বাইরে বের হয়ে গেলে কি হয়, আমরা অধৈর্য হয়ে যাই। সেরকম স্থিতিস্থাপক বস্তুরও স্থিতিস্থাপক সীমার বাইরে যদি আমরা চলে যাই, স্থিতিস্থাপক সীমার বাইরে গিয়ে যদি আমরা বল প্রয়োগ করি, ওই বস্তুর মধ্যে তখন পার্মানেন্ট ডিফরমেশন, মানে পার্মানেন্ট একটা বিকৃতি, মানে স্থায়ী একটা বিকৃতি চলে আসার সম্ভাবনা দেখা দেয়, এবং একটা সময় গিয়ে বস্তু ছিঁড়েও যেতে পারে। তো যে সময় গিয়ে বস্তু ছিঁড়ে যায় সেটাকে বলা অসহ ভার। অসহ ভার বা অসহ ওজন, যে পরিমাণ বল প্রয়োগে একটা বস্তু ছিঁড়েই গেল, ঠিক আছে, সেটা হচ্ছে তা সে সহ্য করতে পারে না, সেজন্য তাকে এটাকে অসহ ভার বা অসহ ওজন বলে। ইন্টারমিডিয়েটে পড়া যখন পড়বে তোমরা জিনিসগুলো আরও তোমাদের কাছে ক্লিয়ার হবে, ঠিক আছে, এগুলো আরও ওখানে ডিটেলস আলোচনা আছে। তো পীড়নকে বলে F/A। তো বিকৃতিকে আমি ডেল এল না বলে চাইলে আমি শুধু বলতে পারি, শুধু অনেকে শুধু এলও বলে, ঠিক আছে, শুধু এল, আর এটাকে ধরো L1, এটাকে L2 বলে, এটা L2, এটা L1 বলে, অনেকে শুধু এটাকে বিয়োগফলটাকে ডেল এল না বলে এলও বলতে পারে। তো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি ডেল এল দিয়ে বুঝাই একটু। এটা হচ্ছে বিকৃতি, নিচেরটা বিকৃতি, উপরেরটা পীড়ন। তো স্থিতিস্থাপক গুণাঙ্ক, যেমন ইয়ং এর গুণাঙ্ক বলে একটা গুণাঙ্ক আছে, সেটাকে ওয়াই ধরে। তো শুধুমাত্র স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে শুধুমাত্র কিন্তু ওয়াই না, স্থিতিস্থাপক গুণাঙ্ক বিভিন্ন ধরনের আছে। দৈর্ঘ্যের ক্ষেত্রে সেটাকে বলে ওয়াই, ঠিক আছে, এরকম একইভাবে আয়তনের ক্ষেত্রেও আছে, ঠিক আছে, একইভাবে আয়তন বিকৃতির ক্ষেত্রেও আমরা আয়তন বিকৃতির আয়তন গুণাঙ্ক আছে, আয়তন গুণাঙ্কের ক্ষেত্রে আমরা বি ইউজ করি, ঠিক আছে। তারপর ব্যবর্তন একটা ব্যাপার আছে, তো ব্যবর্তনের ক্ষেত্রেও আমরা একটা একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক ইউজ করি। আপাতত এটা যেহেতু দৈর্ঘ্য বরাবর, সেজন্য আমি ওয়াই ইউজ করছি। তাহলে সূত্রটা দাঁড়াবে এরকম, F/A, এটা যাবে উল্টাই, এটা যাবে উল্টাই গিয়ে চলে যাবে L0 ইন্টু টেল এল ওয়াই, অর্থাৎ বল গুণ আদি দৈর্ঘ্য আর ক্ষেত্রফল গুণ দৈর্ঘ্যের পরিবর্তন, ঠিক আছে, এগুলোর গুণফলকে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক বলতে পারি। তো এখানে বলটা কি, ধরো তুমি এই বস্তুকে এই দৈর্ঘ্যটা পরিবর্তন করার জন্য তুমি আরেকটা বস্তু ঝুলাইছো, ওজন ভরের একটা বস্তু ঝুলাই দিছো যাতে দৈর্ঘ্য পরিবর্তন হয়, তাহলে তার যে ওজন সেটাই হবে এখানে স্থিতিস্থাপক, মানে বল বা স্থিতিস্থাপক, এই যে বল এফ যেটা, ঠিক আছে, সেই mg ওয়েটটাই হবে এখানে প্রযুক্ত বল, ঠিক আছে, যেটা তোমার এই বস্তু স্থিতিস্থাপকতা গুণাঙ্ক নির্ণয়ের জন্য কাজে আসবে। আর এই হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেহেতু এটা একটা তার বা লম্বা একটা বস্তু, এটার একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল থাকবে, এটা পায়ের স্কোয়ার, এটা ব্যাসার্ধ দেওয়া থাকলে পায়ের স্কোয়ার দিয়ে বের করা যায় এটা কত। তো এরকম কিছু তথ্য আমি আপাতত শেয়ার করে রাখছি, যেহেতু এটা একটা ক্লাস। আমরা সামনে যখন আরও কিছু এই সংক্রান্ত কিছু গাণিতিক প্রবলেম করানোর আমি অবশ্যই চেষ্টা করব। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে, আর তোমাদের ক্লাসটা দিয়ে তোমাদের উপকার হয়েছে। তোমাদের সামনে একটা ম্যাথমেটিক্যাল মানে একটা অবজেক্টিভ পরীক্ষা থাকবে গুগল ফর্মসের মাধ্যমে, সবাই পরীক্ষা ঠিকভাবে